আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করি ভালো আছেন। আমরা এক্স-রে নিয়ে সিরিজ ভিডিও বানাচ্ছি। তো আমরা পার্ট 3 পর্যন্ত বানিয়েছি। পার্ট 3 তে আমরা প্লুরাল ইফিউশন নিয়ে কথা বলেছি। চলুন আজকে আমরা কথা বলবো। দেখি কি নিয়ে কথা বলা যায়। তো এটা হচ্ছে আমাদের আজকের এক্স-রে। আমরা চলুন শুরু করি। আমরা যেটা বলেছি যে প্রথমে অ্যাবনরমাল ফাইন্ডিং গুলো আগে বলতে হবে। দেন আমরা নরমাল ফাইন্ডিং এ যাব। আচ্ছা, তো আমরা এখানে এই এক্স-রে তে কি দেখতে পাচ্ছি? এই এক্সট্রাতে দেখতে পাচ্ছি যে এখানে একটু নন হোমোজেনাস পার্টলি হোমোজেনাস এরকম একটা অপাসিটি দেখতে পাচ্ছি ইন রাইট লোয়ার জোন এন্ড পার্ট অফ লোয়ার মিড জোন, পার্ট অফ মিড জোন এন্ড রাইট লোয়ার জোন, এটা আমরা দেখতে পাচ্ছি যেটা নন হোমোজেনাস অপাসিটি। মাঝে মধ্যে এয়ার ব্রঙ্কোগ্রাম যেটা বলেছিলাম সেটা আছে। এর সাথে কি আছে? কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুইটাই দেখা যাচ্ছে, ইনট্যাক্ট দেখা যাচ্ছে, এবং ট্রাকিয়াটা অলমোস্ট সেন্ট্রালি প্লেসড। ট্রাকিয়াটা অলমোস্ট সেন্ট্রালি প্লেসড। তাহলে এই দুইটা এই তিনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আমরা দেখতে পাচ্ছি। নন হোমোজেনাস অপাসিটি ইনভলভিং দ্য রাইট লোয়ার জোন এন্ড পার্ট অফ মিড জোন, কোস্টোফেনিক কান্ডোফেনিক অ্যাঙ্গেল নর্মাল, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। তো এরকম কোন অপাসিটি দেখতে পেলে আমরা যখন শুরুতে বেসিক পার্টে বলেছি যে অপাসিটি ইউজুয়ালি আমরা তিন রকম পাবো: হোমোজেনাস, নন হোমোজেনাস, প্যাচি। তো এই নন হোমোজেনাস অপাসিটিতে আমি বলেছিলাম এয়ার ব্রঙ্কোগ্রাম শব্দটা ব্যবহার করতে হবে, এবং কি জন্য হয় সেটাও বলেছি যে এইখানে আসলে লাংসের সলিডিফিকেশন হয়। তো ঘটনা যেটা ঘটে, সাপোজ নিউমোনিয়া বা লাংসে কোনো ইনফেকশনে, হ্যাঁ, আপনার কি হয় সেখানে ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হয়, এক্সুডেশন জমা হয়। তো বাতাস এবং পানির মিশ্রণে একটা লাংসের যে প্যারেনকাইমা গুলো সলিড হয়ে যায়। সেখানে বাতাস এবং পানি বলতে বোঝাচ্ছি যে এক্সুডেশন আর কি, ইনফ্লামেটরি যে প্রোডাক্ট এক্সুডেশন তৈরি হয় সেইটা এর এর মধ্যে তৈরি হয়, পানি না কিন্তু এক্সুডেশন, ইনফ্লামেশনের ফলে যে এক্সুডেশন তৈরি হয় সেটা। এই জন্য লাংসটা একটা সলিড স্ট্রাকচার হয়ে যায়, লাংসের ওই পোর্শনটা। সেই জন্য আমরা সেখানে সাদা রেডিও ওপেক শ্যাডো, রেডিওলুসেন্ট শ্যাডোর একটা মিশ্রণ দেখতে পাই, যেটা কি আমরা নন হোমোজেনাস অপাসিটি বলতেছি। আর এয়ার ব্রঙ্কোগ্রাম কেন? এয়ার ব্রঙ্কোগ্রাম ওই যে লাংসের অ্যালভিওলাই গুলোতে এখনো এয়ার বাবেল দুই একটা আছে, সেই জন্য এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাই। এখানে পজিটিভ এবং নেগেটিভ কোনো প্রেসারই ক্রিয়েট হয় না। এই জন্য কি হয় না, ট্রাকিয়াটা পুশ পুল কিছুই হয় না, সেন্ট্রালি থাকে। এবং এই যে যেহেতু পানি না, সো এটা এই নিচের দিকে পড়ে থাকবে না, ডাউনওয়ার্ড পড়ে থাকবে না। সো এটা যেহেতু একটা সলিডের মতো বিষয়, এটা যেখানে ইনভলভ সেই লাংসটাকে ইনভলভ করবে। সো অ্যাঙ্গেল গুলো কোনো অবলিটারেশন হবে না। ঠিক আছে, অ্যাঙ্গেল গুলো আমাদের নর্মালি থাকবে। এই জন্য তাহলে এই যে কথাগুলি বললাম এগুলো কিসে পাই? এগুলো নিউমোনিয়া বা কনসলিডেশনে পাই। সাপোজ সহজ কথায় রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে কনসলিডেশন। দিস ইজ এ কেস অফ রাইট লোয়ার জোন কনসলিডেশন। ঠিক আছে, এখানে আমি এই কথাগুলি লিখে রাখছি যে কোস্টোভেনিয়ার নরমাল একিউট ট্রাকিয়া সেন্ট্রালি এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন এই কনসলিডেশন আমি বললাম যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস আমরা এক্স-রে তে পাইছি। এখন এক্স-রে তে কনসলিডেশন পাওয়ার পর আমাদের মাথায় কি কি আসতে পারে, যে ডিফারেন্সিয়ালস গুলো কমনলি আসতে পারে সেটা আমাদের জানতে হবে। যে কমন ডিফারেন্সিয়ালস হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, এছাড়া আর কি কি ডিফারেন্সিয়ালস হতে পারে? এটা টিউবারকুলোসিস হতে পারে, এটা ম্যালিগন্যান্সি হতে পারে। এই তিনটা কমন ডিফারেন্সিয়ালস আমাদের ইউজুয়ালি আমরা মনে রাখি যে এইখানে হইতে পারে, যে এই কনসলিডেশনটার কজ হিসেবে নিউমোনিয়া হতে পারে, টিবি হতে পারে, ম্যালিগন্যান্সি হতে পারে। আচ্ছা, সেগুলো আমরা পরবর্তীতে আলাদা করব। এটা এটা হচ্ছে কনসলিডেশনের ডিফারেন্সিয়ালস ইন চেস্ট এক্স-রে। আচ্ছা, এটা এখানে লাস্ট কোশ্চেন থেকে এটা কি পানি হতে পারে, মানে প্লুরাল ইফিউশন হতে পারে? তাহলে আমি প্লুরাল ইফিউশনের ভিডিওতে অলরেডি বলেছি, যারা আমার ভিডিওগুলো সিরিয়ালি দেখতেছেন আশা করি বুঝতে পারতেছেন যে এইখানে কেন না। হ্যাঁ, এখানে কেন প্লুরাল ইফিউশন না, আশা করি সবাই পারবেন যারা আগের ভিডিও দেখছে। কারণ হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো অবলিটারেটেড হয় নাই। তারপরে এটা হোমোজেনাস অপাসিটি না। এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম এই যে খুব সুন্দর এয়ার দেখা যাচ্ছে এখানে, এই যে এগুলা এয়ার সব। তারপরে এখানে একটা কার্ভিলিনিয়ার আপার বর্ডার আমরা এরকম সেরকম দেখতে পাচ্ছি না। ট্রাকিয়া অপোজিট সাইডে শিফটেড হওয়ার কথা, সেটাও শিফটেড হয় নাই। ঠিক আছে, তাহলে এই পয়েন্টস গুলো যেহেতু না, সো এই জন্য এটা আমাদের প্লুরাল ইফিউশন না। ঠিক আছে, আচ্ছা, এটা কলাপস হইতে পারে। হ্যাঁ, এটা কি কলাপস, লাং কলাপস হইতে পারে?
আচ্ছা, লাং কলাপসে আমরা কি পাবো? সেখানে হোমোজেনাস এরকম অপাসিটি থাকবে, কিন্তু লাং কলাপসে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হবে, এই যে ট্রাকিয়া কি হবে, এইদিকে পুলিং থাকবে, পুলিং, ট্রাকিয়া সেম সাইডে পুলিং থাকবে। আচ্ছা, তাহলে এটা কোলাপস না, প্লুরাল এফিউশন না, এটা আমরা মোটামুটি শিওর যে এটা কনসলিডেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটা। এবার আরেকটা আরেকটা এক্সট্রা দেখি, আসেন। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে মোর দেন, মানে এটা মোটামুটি হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছি যে ইন রাইট আপার জোন, রাইট আপার জোন এন্ড পার্ট অফ মিড জোনও হয়েছে, কারণ এই যে আপার জোন এতটুকু পর্যন্ত, সেকেন্ড লেভেল লোয়ার বর্ডার, হ্যাঁ, যেহেতু আরেকটু আছে তার মানে পার্ট অফ মিড জোনও আছে। হোমোজেনাস অপাসিটি ইন দা রাইট আপার এন্ড পার্ট অফ মিড জোন। এইখানে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, এইখানে তেমন আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা এটাকে কি বলবো? ঠিক আছে, এটাকে কনসলিডেশন বলবো, এটাকে প্লুরাল এফিউশন বলার কি সুযোগ আছে, কলাপস বলার কি সুযোগ আছে? এই তিনটা আমাদের মাথায় ঘুরপাক খাবে এখানে। যেহেতু ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, সো আমরা এখানে উইল গো ফর দা কনসলিডেশন, কনসলিডেশনই থাকবো। তো কলাপস কেন না? কলাপস হলে এই এত বড় একটা অপাসিটিতে কলাপস যদি হতো, ট্রাকিয়া আমাদের এইদিকে রাইট সাইডে পুলিং থাকতো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো ক্লোজ ভাবে দেখলে কিছু এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাবে। সো আমরা এটাকে কনসলিডেশন হিসেবেই রাখতে পারি। আচ্ছা, পানি না কেন? পানি হলে যে ঘটনাটা ঘটতো, পানি হলে যদি আমরা এরকম বলতে পারি যে আপার লোব প্লুরাল এফিউশন, তাহলে আপার লোবে যে ফিশার, সেই ফিশারের একটা ইয়া দেখা যাইতো, মার্কিং দেখা যাইতো, আমরা সেটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর এই লোয়ার, মানে এই এই অপাসিটিটার লোয়ার পার্টে সেরকম কোনো স্ট্রেট লাইন আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য এটা পানিও বলা যাবে না। আর পানি হইলে আরেকটা ইয়ে কি হতো, ট্রাকিয়া অপোজিট সাইডে শিফটেড হইতো, ট্রাকিয়া কিন্তু এখানে শিফটেড হয় নাই, ট্রাকিয়া সেন্ট্রালি আছে। সো আমাদেরকে এখানে কি রাখতে হবে, এখানে আমাদেরকে কনসলিডেশন রাখতে হবে। আমি এই এক্সট্রাটা রাখার অনেকগুলা কারণের মধ্যে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে, আমরা ইসিজি, যারা আমার ভিডিও দেখছেন, যে আমি বলেছি বা ইসিজি দেখে বোঝা গেছে যে ইসিজি হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর মতো ডায়াগনোসিস করা যায় যে এটা এটাই হবে, কিন্তু এক্স রেতে আপনি কনফার্ম, মানে কিছু কিছু বিষয় ছাড়া ম্যাক্সিমাম জায়গায় আপনি একদম 100% শিওর হয়ে এটাই হবে, এটা বলে দেওয়াটা কঠিন। কারণ এটা অনেক সময় ম্যাথমেটিক্স এর মতো ক্লিন কাট আইডিয়া আপনাকে দিবে না, বাট একটা 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 এজাম্পশন দিবে, যেটা মোটামুটি 90% এর বেশি আপনি এজাম্পশন করে ফেলতে পারবেন যে এনার এটাই হবে। 100% এক্সরেতে করাটা, আমার যে মোটামুটি এই কয়েক বছরের অভিজ্ঞতায় বলে যে 100% বলাটা কঠিন। যেমন এই এক্সরেতে সেই বিষয়গুলাই আসছে, ঠিক আছে। এবং আমরা কেন কনসলিডেশনে ফাইনাল ডায়াগনোসিস হিসেবে কনসলিডেশন রাখলাম, আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখানে এই ডিফারেন্সিয়ালস গুলো নিয়ে আমি কথা বলেছি, হ্যাঁ, রাইট সাইডের কনসলিডেশন। আচ্ছা, আপার লোব কলাপস না কেন সেটাও আমি বলেছি, হ্যাঁ, এটা কি প্লুরাল এফিউশন না কেন সেটাও আমি বলেছি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট, নেক্সট আমরা যাই আরেকটা এক্সট্রাতে। এটা এখানে এখানে আমরা সেম জিনিসই দেখতে পাচ্ছি আসলে। এটা রাখার একটা মেজর কারণ হচ্ছে, এখানে প্রথমে এই এলাকাটাতে রাইট লোয়ার জোন এন্ড পার্ট অফ মিড জোনে হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছি। এই হোমোজেনাস অপাসিটি দেখে আমাদের মাথায় যেটা আসতেছে সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন, ঠিক আছে। আমাদের মাথায় প্লুরাল ইফিউশন আসতেছে। তো এইখানে, এখানে যদি আরো কেয়ারফুলি খেয়াল করি, এই জায়গাটাতে আমাদের যে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এটা কিন্তু অবলিটারেটেড হয় নাই, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয় নাই। যদিও আমরা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি না, এই এলাকায় একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল থাকার কথা, সেটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা এটাকে কি বলবো, যে হোমোজেনাস অপাসিটি ইন দা রাইট লোয়ার জোন and part of mid-zone, trachea centrally placed. Trachea centrally placed. Cardiaphonic angle of the right side is normal. Both, এটা বলতে পারি যে both cardiaphonic angle is normal. Costophonic angle in the right side is obliterated. Costophonic angle in the left side is normal. তাহলে এইখানে আমাদের ডায়াগনোসিস হচ্ছে কি বলতে পারি, যে এখানে ডায়াগনোসিস আমরা এটাকে কনসলিডেশন হিসেবে রাখতে পারি, তার পাশাপাশি রাইট সাইডের প্লুরাল এফিউশন। তার মানে এখানে আপনি অ্যাজাম করতে পারেন এই পেশেন্টের কনসলিডেশন হয়ে নিচের দিকে পানি জমা হয়েছে, যদিও আমরা কি পাচ্ছি না, কার্ভিলিনিয়ার আপার বর্ডার এখানে পাচ্ছি না। এই কার্ভিলিনিয়ার আপার বর্ডার না পাওয়ার একটা কারণ হচ্ছে, এখানে
তার আপার জোনে কনসোলিডেশন থাকতে পারে। এই কনসোলিডেশন থাকতে পারে কি আছে, এই কনসোলিডেশনের কারণেই আমরা ক্লিন কাট আপার আপার বর্ডারটা পাচ্ছি না। হ্যাঁ, তার মানে আমাদের পানির উপরের অংশে কি আছে, নিউমোনিয়া আছে, যেটার নিচে পানি জমা হয়েছে, এই জন্য ক্লিন কাট আপার বর্ডারটা দেখা যাচ্ছে না। বাট এখানে যে কনসোলিডেশন আছে, এটা মোটামুটি আমরা শিওর কি দিয়ে, এটা মোটামুটি শিওর এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দিয়ে, যে এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল যে অবলিটারেটেড হয়নি, এটা দেখে মোটামুটি শিওর যে উপরের দিকে যা আছে এগুলা পানি না। পানি থাকলে নিচের দিকে একটু আছে। ঠিক আছে, ঠিক আছে, পানি থাকলে নিচের দিকে একটু আছে। এই এই এক্সরেটাও আমরা কনফার্ম ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য ল্যাটারাল চেস্ট এক্সরে ভিউ, ল্যাটারাল ডিকুবিটাস ভিউ করলে এটা আরো বেশি কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ফাইন্ডিং যদি কেউ খেয়াল করে দেখতে পারেন যে এখানে আমাদের যে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট আছে, এটা কিন্তু ইনক্রিজড। ঠিক আছে, দ্যাট মিনস দেয়ার মেবি কার্ডিওমেগালি আছে। যেহেতু আমি এখনো এই রিলেটেড ভিডিও বলিনি, সো আমি এটা নিয়ে ডিটেলস বলতেছি না, বাট কিভাবে ট্রান্সভার্স ডায়ামিটার মাপতে হয় সেটা আমি শিখাইছি। সো এখানে আমি একটু এঁকে দেখাইলাম, এটা জাস্ট একটু দেখে নিলেই হবে। আচ্ছা, রাইট সাইডেড কনসোলিডেশন মাইট বি প্লুরাল এফিউশন। এখানে রাইট লোয়ার লোব কলাপস হবে না কেন, আমি এটাই তো বলেছি যে ট্রাকিয়া সেন্ট্রালি আছে, এবং এখানে যে পানি খুব বেশি নাই, এটা ট্রাকিয়া দেখেই বোঝা যাচ্ছে। এটা যদি পানি খুব বেশি থাকতো, ট্রাকিয়াটা কিছুটা অপোজিট সাইডে শিফটেড থাকতো, কারণ এখানে এখানে ট্রাকিয়া যেহেতু সেন্ট্রালি আছে, তার মানে এখানে যদি ইফিউশন থাকেও তাহলে খুবই মাইনর ইফিউশন আছে। আচ্ছা, তো প্লুরাল ইফিউশন আমাদের আমরা কেন ইনিশিয়ালি আমরা এটাকে শুধু প্লুরাল ইফিউশন বলবো না, কারণ আমাদের যে কোড অফ কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল আছে, এই কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়নি। ঠিক আছে, এটা ইনিশিয়ালি প্লুরাল ইফিউশন বলার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি ওই যে বললাম ডিফারেন্সিয়ালস গুলো বলতে গেলে এখানে এটা বলতে পারবেন যে এখানে পানি আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইয়েতে যাই, এক্সট্রাতে। আচ্ছা, এই এক্সট্রাটা আমার প্র্যাকটিক্যাল লাইফ মানে ডিউটির সময় পেয়ে ছবি তুলে রেখেছিলাম। তো এই এক্সরেটা রাখার উদ্দেশ্য ছিল, মানে অলমোস্ট শুরুতে সবাই নর্মাল বা এরকম একটা কোনো ফাইন্ডিং খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পেশেন্ট কাশি, বুকে ব্যথা এগুলি বলতেছে। তো তখন আমরা ভালো করে যদি আপনারাও খেয়াল করেন একটা জিনিস, আমি যেটা বলেছিলাম যে আমাদের বেসিক্স পার্টে যে সিকুয়েন্সিয়াল যে ওয়ে ছিল, সেগুলোর মধ্যে লাস্ট একটা পয়েন্ট ছিল বোথ লাংস আউটলাইন, মানে লাংস আউটলাইন একটা কথা ছিল, যে এজ এ হোল আমি লাং ফিলটা দেখে নিব, কম্পেয়ার উইথ দ্য অপোজিট সাইড। এইখানে এই কাজটা যদি আপনি করতে যান, তাহলে রাইট লোয়ার জোনে এবং লেফট লোয়ার জোনে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে একই মানুষের লেফট সাইডের লাংসে কি সুন্দর বাতাস ঢুকছে লোয়ার জোনে, কিন্তু এখানে বাতাস নাই তেমন। এখানে কি দেখা যাচ্ছে, এখানে নন হোমোজেনাস অপাসিটি দেখা যাচ্ছে, নন হোমোজেনাস অপাসিটি, কিন্তু আমাদের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল অবলিটারেটেড হয়নি। তাহলে নন হোমোজেনাস অপাসিটি, অ্যাঙ্গেল অবলিটারেটেড হয় না, এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কনসোলিডেশন। ঠিক আছে, সো মাঝে মধ্যে আমাদের এই লোয়ার জোনে, বিশেষ করে এই লোয়ার জোনে অ্যাঙ্গেল গুলোর বরাবর আমাদের ফাইন্ডিং মিস হয়। সেজন্য যদি রোগী কমপ্লেইন করে তাহলে একটু ভালো করে মানে কশাসলি আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো দেখে নিতে হবে, যে আমরা আসলে মাইনর ফাইন্ডিং কোনো মাইনর ফাইন্ডিং মিস করতেছি কিনা। ঠিক আছে, তো এইটা, এবং আলটিমেটলি পেশেন্টটা পরে নিউমোনিয়া ট্রিটমেন্ট দেওয়ার পরই ইমপ্রুভ করে গেছে 2 দিন পরই। ঠিক আছে, এবং পেশেন্টের সিআরপি সম্ভবত অনেক বেশি ছিল। হ্যাঁ, আমরা রিপিট এক্সরে পরে আর করে দেখিনি অবশ্যই, ইউজুয়ালি রিপিট এক্সরে অনেক সময় আমরা জানি কি নিউমোনিয়া রোগীর এক্সরেতে চেঞ্জ আসতে, হ্যাঁ, 12 থেকে 24 ঘন্টা সময় লাগে। আবার এই চেঞ্জ ক্যান পারসিস্ট মোর দেন 4 to 6 উইকস, মানে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভড, কিন্তু এক্সরে ফাইন্ডিং, এই যে এক্সরেতে নিউমোনিয়ার যে ফাইন্ডিং, এই ফাইন্ডিং কতদিন পারসিস্ট করতে পারে, 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, মানে 1 থেকে 1.5 মাস। আর এই যেগুলি 12 ঘন্টার পরে ডেভেলপ করে। তাহলে এখানে এই ইনফরমেশনটা যেহেতু মাথায় মনে পড়লো, আমি বলে দিই ক্লিয়ার করে, যে আপনি একটা রোগী সকালবেলা জ্বর আসছে, তীব্র জ্বর, কাশি, ঠান্ডা, সে বাসার পাশে হাসপাতাল আছে, এই জন্য, হ্যাঁ, হাসপাতালে আসছে। ঠিক আছে, হাসপাতালে আসার পরে আপনার মনে হয়েছে এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপনি একটা এক্সরে করতে দিয়েছেন, এক্সরে নর্মাল আসছে। এই ক্ষেত্রে যেহেতু আমি কি বললাম
যেহেতু এটা একটা এস্টাবলিশড ইনফরমেশন যে ইউজুয়ালি 12 ঘন্টার পরে নিউমোনিয়া রোগীর 12 ঘন্টা পরে এক্সরেতে শ্যাডো ডেভেলপ করে। হুম। তো তার মানে এক্সরে নর্মাল পাওয়ার পরেও এই রোগীর কি আপনি নিউমোনিয়া নাই এটা বলে দেওয়া যাবে? না, এটা বলে দেওয়া যাবে না। তাহলে হিস্ট্রিটা মেটিকুলাসলি নিতে হবে এবং হিস্ট্রির সাথে ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে যে আমি যেহেতু খুব আর্লি এক্সরে করে ফেলেছি, ঠিক আছে, আমরা আরেকটা রিপিট এক্সরে করব। ওকে। আচ্ছা, আরেকটা হলো যে যে রোগীকে ডিসচার্জ দেওয়ার সময় এক্সরে করে ডিসচার্জ দিলাম, আমরা এক্সরে করলাম, এক্সরেতে শ্যাডো এখনো আছে, এমনকি ঘাবড়ানো যাবে না। যেহেতু এটাও একটা ইনফরমেশন, এটাও একটা নলেজ যে এক্সরে নিউমোনিয়া রোগীর এক্সরের শ্যাডো আমার কতদিন পর্যন্ত থাকতে পারে? 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ এর পর্যন্ত থাকতে পারে। সো আমরা পেশেন্টকে কি বলবো? আপনি এগুলো খান এবং 6 সপ্তাহ পরে একটা বুকের এক্সরে করে আমাদের সাথে দেখা করবেন। তো তখন আমরা যদি পাই যে 6 সপ্তাহ পরেও তার এক্সরেতে শ্যাডো পারসিস্ট করে গিয়েছে, তখন ওইটা আমরা ইভালুয়েশন করবো এটা কি মেলিগনেন্সি কিনা, যেটা আসলে রিজলভ হচ্ছে না, হ্যাঁ, বা অন্য টিউবারকুলোসিস কিনা বা অন্য কোনো ফাঙ্গাল লেশন কিনা, যেটা নর্মাল অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে রিজলভ হয়নি। ঠিক আছে, তখন আমরা ওইদিকে যাবো, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে কতদিন? 6 উইকস। আচ্ছা, এটা রাইট সাইডের কনসোলিডেশন আমি মোটামুটি বলেছি। আচ্ছা, এখানে আরেকটা এক্সরে, এটা রেখেছি কি, এটা দেখে কি মনে হচ্ছে? শুরুতে মনে হচ্ছে যে আমাদের দুইটা লাংসের দুই পাশেই লোয়ার জোনে আমি নন হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছি এবং এয়ার ব্রঙ্কোগ্রাম খুব সুন্দর বোঝা যাচ্ছে। কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুই পাশেই খুব সুন্দর দেখা যাচ্ছে, বাট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কিন্তু কি দেখা যাচ্ছে না। তাহলে আমাদের দেখে ইনিশিয়ালি যেটা মনে হচ্ছে যে বায়োলেটারাল কনসোলিডেশন আছে এবং বায়োলেটারাল মাইল্ড প্লুরাল এফিউশন থাকতে পারে এই রোগীর ক্ষেত্রে। সহজ কথায় আমরা এটা দেখতে পাচ্ছি যে কি আছে, এয়ার ব্রঙ্কোগ্রাম আছে, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড, মানে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুই পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দুই পাশেই অবলিটারেটেড লাগতেছে। আচ্ছা, এবং ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেসড, যেহেতু দুই পাশে কমপ্লেইন, মানে দুই পাশে সমস্যা, সো ট্রাকিয়াটা মাঝ বরাবরই আছে, কোনো দিকে চেঞ্জ হয়নি। তাহলে ইনিশিয়াল ডায়াগনোসিস আমাদের বায়োলেটারাল লোয়ার জোনে কনসোলিডেশন, যেটাকে আমরা কি বলতেছি, এই কথাগুলি এখানে আমি বলছি নন হোমোজেনাস অপাসিটি। আচ্ছা, বোথ কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল কিন্তু অবলিটারেটেড, বাট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল একিউট আছে। ঠিক আছে, এইটাকে বলতেছি বায়োলেটারাল বেজাল নিউমোনিয়া বা বেজাল কনসোলিডেশন। ঠিক আছে। আচ্ছা, এডিশনাল ডায়াগনোসিস আমি যেটা ওই যে প্লুরাল এফিউশনের কথাটাই বলার জন্য, এডিশনাল ডায়াগনোসিস যে বায়োলেটারাল বেজাল নিউমোনিয়া আমি বললাম, সেখানে বায়োলেটারাল প্লুরাল এফিউশনও আমি চাইলে বলতে পারি, এটা হলো এডিশনাল ডায়াগনোসিস। ঠিক আছে। আচ্ছা, এই রুগী হাউ পেশেন্টস মে প্রেজেন্ট উইথ, মানে এই রুগী, ধরেন এরকম একটা এক্সরে রুগী আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, আমি আসলে এই জন্যই এক্সরেটা এখানে এই কোশ্চেনটা লিখে রেখেছি। এই রুগীটা আসতে পারে একটা অন্যরকম ফিচার নিয়ে, সেটা হচ্ছে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল পেইন। এই রোগীটা অ্যাবডোমিনাল তীব্র বুকে পেটে ব্যথা নিয়ে আসতে পারে, জ্বর, পেটে ব্যথা, কাশি। এই রোগী বুকে ব্যথার কথা ওরকম ভাবে নাও বলতে পারে, কারণ আমাদের ডায়াফ্রামটা যেভাবে আমাদের অ্যানাটমি, ওই অ্যানাটমি অনুযায়ী এইরকম বেজাল জোনে যদি নিউমোনিয়া থাকে, বেজাল নিউমোনিয়া গুলো কি করে, রোগী প্রেজেন্ট করে কি নিয়ে? অ্যাবডোমিনাল পেইন নিয়ে। সেই জন্য আমরা শুধু অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে অ্যাবডোমিনের কজ খুঁজলেই বসে থাকলে হবে না। পেশেন্টের আমরা ওই যে রুটিন ইনভেস্টিগেশন হিসেবে যে চেস্ট এক্সরে করানো, এটাও কিন্তু অনেক সময় জরুরি। ঠিক আছে, বা এখানে হিস্ট্রি নেওয়াটা, ক্লিনিক্যাল ইভালুয়েশনটা অনেক সময় জরুরি, মানে আপনাকে ক্লিন কাট ক্লু না দিলেও যে আপনার এক্সপিরিয়েন্স বেসড কিছু কাজ ওয়ার্ডে যে করতে হয়, এটা এরকম, এটা হচ্ছে সেরকম একটা এক্সরে যে রুগী আসছে পেট ব্যথা নিয়ে, কিন্তু তার আগে রুটিন পরীক্ষা বা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল তার হচ্ছে বাইলেটারাল লর্জনে ব্রেসাম ব্রঙ্কিয়াল পাওয়া যাচ্ছে বা ক্রেপস পাওয়া যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, তো আপনি যখন এক্সরে করে এরকম একটা নিউমোনিয়া পাইলেন, দেখা গেল অ্যাবডোমেনে তার আসলে কোনো ফাইন্ডিংই নাই বা অ্যাবডোমেনে কোনো অ্যাবনর্মালিটি নাই, কিন্তু সে কমপ্লেন করতেছে পেট ব্যথা, পেট ব্যথা। ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, কি বললাম, বায়োলেটারাল বেজাল নিউমোনিয়া এডিশনাল, এটা বললাম। আচ্ছা, এখানে লাস্ট কোশ্চেনটা হচ্ছে এটি কি পালমোনারি ইডেমা হইতে পারে কিনা। আচ্ছা, পালমোনারি ইডেমা, আমি আমার বেসিক ভিডিও যদি দেখে থাকেন, বেসিক ভিডিওতে পালমোনারি ইডেমা নিয়ে আমি কি বলেছি? পালমোনারি ইডেমা নিয়ে বলছি যে হাইলাম, আমাদের যে হাইলাম আছে, এই হাইলাম গুলোতে কি থাকে? হাইলাম গুলোতে মেইনলি ভাস্কুলেচার থাকে, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন থাকে, লিম্ফ নোড থাকে। যদি পালমোনারি এই মানে এই হাইলার জোনে রেডিও ওপেক শ্যাডো বেড়ে যায়, তাহলে ওইটা হাইলার এনলার্জমেন্ট আমরা বলতেছি, এবং ওই এনলার্জমেন্ট যদি পেরিফেরিতে ছড়ায় পড়ে, ঠিক আছে,
তাহলে সেটা হবে কি পালমোনারি ইডেমা। আর যদি পেরিফেরিতে না ছড়ায়া একটা রাউন্ডেড শেপ থাকে তাহলে ওটা হবে লিম্ফ নোড। এই বেসিক কথাটা আমি পার্ট 1 ভিডিওতে বলেছি। আচ্ছা, এখানে যেই এই শ্যাডো দেখা যাচ্ছে, এটা কি কোনোভাবে হাইলামের সাথে সম্পর্কিত? হাইলামের সাথে সেরকম ভাবে সম্পর্কিত না। তো এটা আমি হার্ট ফেলিওর সাথে তুলনা করতেছি এই জন্য, বা হাঁপার সাথে, যেহেতু এটা দেখতে দুই পাশেই মনে হচ্ছে ছড়ানো, দেখতে পাকনা পাকনা ব্যাটস উইং, আমরা যে কথাটা বলি ব্যাটস উইং এপিয়ারেন্স, হ্যাঁ ওইরকম দেখতে মনে হলেও আমাদের কিন্তু একটু হাইলামের সাথে কানেকশন আছে কিনা, এটা যোগসাজশ আছে কিনা এটা একটু মিলিয়ে দেখতে হবে, এটা নাই। 2 নম্বর হচ্ছে ইউজুয়ালি পালমোনারি ইডেমা রোগীদের কি হয়, এক্সরেতে কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জ থাকে, কার্ডিওমেগালির একটা ফিচার থাকে, যে ওইটা এখানে নাই। ঠিক আছে, আমরা এই জন্য এটাকে কার্ডিওমেগালি বলবো না, বা কি বলে এটাকে পালমোনারি ইডেমা বলবো না। আচ্ছা, আমার কাছে সম্ভবত আরেকটা এক্সরে আছে, আমি ওইটা নিয়েও কথা বলতেছি। তাহলে এটা বেজাল নিউমোনিয়া, এটা কি নিয়ে রোগী প্রেজেন্ট করে সেটাও বললাম। এডিশনাল ফাইন্ডিং হিসেবে এখানে পানি থাকতে পারে সেটাও বললাম। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা এক্সরেতে। হ্যাঁ, দিস ইজ দ্য সেম, মানে প্রিভিয়াস এক্সরের মতোই। যে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাইলেটারাল লোয়ার জোন হোমোজেনাস অপাসিটি obliterating the costophonic cardiophrenic angle in both side and curvilinear upper border in the left side. রাইট সাইডেও কার্ভিলিনিয়ার আপার বর্ডার কিছুটা আছে, বাট তার উপরে মিড জোনে এখানে নন হোমোজেনাস অপাসিটি আছে। আচ্ছা, এই ফাইন্ডিং গুলো আমরা এখানে দেখতে পাইছি। আর ট্রাকিয়াটা সেন্ট্রালি প্লেসড। আরো ফাইন্ডিং যদি কেউ মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন তাহলে এই যে শ্যাডো, এই শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হাইলাম, আমি একটু আগে যেই কথাটা বলছি সেইটাই এখানে আছে, যে হাইলাম, এটা এই হাইলাম থেকে আমি কিছু মানে রেডিয়েটিং শ্যাডো দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে পালমোনারি ভাস্কুলেচারের যে যেই মানে গঠন, সেই পালমোনারি ভাস্কুলেচার গুলোতে মনে হচ্ছে হ্যাঁ আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। আচ্ছা, হার্টের শিলোটি যেটা, হার্টের শ্যাডো, সেটাও বড় হয়ে গেছে। তার মানে আমাদের এই এক্সরেটা দেখার পরে প্রাইমারি ডায়াগনোসিস কি মনে হচ্ছে, যে হোমোজেনাস অপাসিটি, কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড, আপার জোনে, হ্যাঁ এই কি বলে আপার পার্টে কার্ভিলিনিয়ার আপার বর্ডার আছে। তো আমাদের কি মনে হচ্ছে বাইলেটারাল প্লুরাল ইফিউশন, বাইলেটারাল প্লুরাল ইফিউশন, এইটা আমাদের কাছে মনে হচ্ছে। এখন এই আমি প্লুরাল ইফিউশনের বিরুদ্ধে এই এক্সরেটা রাখি না আসলে এই জন্যই। বাইলেটারাল প্লুরাল ইফিউশন আমরা ইউজুয়ালি ইউনিলেটারাল প্লুরাল ইফিউশনের কথা বলে আসছি। আমরা জানি যে যে কোনো জায়গায় যে ফ্লুইড জমা হয়, সে ফ্লুইডের কারণ খুঁজতে গেলে ইউনিলেটারাল নাকি বাইলেটারাল, ওইটা অনুযায়ী একটা পার্থক্য হয়ে যায়, যে ইউনিলেটারাল হলে মোস্টলি এক্সুডেটিভ কজ, বাইলেটারাল হলে মোস্টলি ট্রান্সুডেটিভ কজ। ঠিক আছে, আচ্ছা এই এক্সরের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে পেশেন্টের বাইলেটারাল এক্সরে আছে, পেশেন্টের হাইলার শ্যাডো এনলার্জড, bilateral pleural effusion, hilar shadow enlarged. Mostly এই পেশেন্টের bilateral pleural effusion ডিউ টু হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি এডেমা। ইউজুয়ালি হার্ট ফেলিওরে bilateral pleural effusion আমরা এরকম পেতে পারি, যেহেতু এটা ট্রানজিটিভ কজ। আচ্ছা, এইখানে তাহলে আমি কি কি লিখে রাখছি দেখি আমরা। হোমোজেনাস অপাসিটি, লোয়ার জোন অফ বোথ লাং ফিল্ডস, কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস অবলিটারেটেড, ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড। আচ্ছা, কোশ্চেন আছে কিছু, বাইলেটারাল প্লুরাল এফিউশন আছে। এডিশনাল ফাইন্ডিং হিসেবে, এই যে রাইট, এখানে কি আছে, এখানে একটা নন হোমোজেনাস অপাসিটি আছে যেটা এয়ার ব্রঙ্কোগ্রামের মতো আছে। এইটাই আপনাকে কনফিউশন করবে যে এটা কি প্যারানিউমোনিক ইফিউশন কেন, মানে কনসোলিডেশন উইথ ইফিউশন কেন। সো এটা আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ক্লিনিক্যালি এখানে ইভালুয়েশন করতে হবে এই রুগীকে, যে যেহেতু এখানে ক্লিন কাট ইফিউশন তো আছেই, তার পাশে তার উপরে আমি এখানে কনসোলিডেশনের মতো ফিচার দেখতে পাচ্ছি। এই যে লেফট সাইডে যদিও তেমন দেখা যাচ্ছে না, কিন্তু রাইট সাইডে এখানে কি আছে, এখানে নন হোমোজেনাস অপাসিটি আছে। তো এই জন্য এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এখানে কনসোলিডেশন আছে। বাট 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 মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, এটা মেন মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বাইলেটারাল প্লুরাল এফিউশন ডিউ টু হার্ট ফেলিওর। আচ্ছা, কম্পেয়ার্ড উইথ প্রাইমারি ডায়াগনোসিস মানে ওই তো, মানে কম্পেয়ার্ড উইথ প্রাইমারি ডায়াগনোসিস মানে প্রাইমারি ডায়াগনোসিস আমাদের যেহেতু হার্ট ফেলিওর, তাহলে এটা কি হার্ট ফেলিওরের সাথে একো এক্সিস্টেন্ট নিউমোনিয়া আছে কিনা এটাও কম্পেয়ার করে দেখতে হবে। আচ্ছা, ওই যে হোয়াট মে বি দ্য কজ অফ দিস ফাইন্ডিং, মানে এরকম বাইলেটারাল প্লুরাল এফিউশনের মোস্ট লাইকলি কজ কি হতে পারে সেটা হচ্ছে বললাম,
মোস্ট লাইকলি কজ হচ্ছে হার্ট ফেলিওর। আমাদের পয়েন্ট ইন ফেভার কি? পয়েন্ট ইন ফেভার হচ্ছে এই যে এই শ্যাডোটা, এই দুই পাশের এই শ্যাডো গুলা হচ্ছে পয়েন্ট ইন ফেভার যে পেশেন্টের পালমোনারি ইডেমাও আছে। পালমোনারি ইডেমা মানে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর কারণে তার ইফিউশন হচ্ছে। আচ্ছা, তাহলে এই বায়োলেটারাল এলিভেশন পাইলে আমরা এই কয়েকটা জিনিস মাথায় আনতে পারি, ঠিক আছে? তাহলে ইউনিলেটারাল পাইলে আমরা এক্সুডেটিভ কজ গুলো চিন্তা করব, নিউমোনিয়া, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি বা এই কমন এগুলো পালমোনারি ইনফাকশন। আর ট্রানজিটিভ বায়োলেটারাল পাইলে আমরা ইজিলি এগুলো চিন্তা করবো যে হার্ট ফেলিওর কিনা, ক্রনিক লিভার ডিজিজ কিনা, নেফ্রোটিক সিনড্রোমের কারণে কিনা, বা ট্রানজিটিভ যে কজ গুলো হয় সেগুলোর কারণে কিনা। ঠিক আছে, তাহলে এইটা ছিল এক্স রে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। এরপরে আবার করবো তাহলে কনসোলিডেশন এবং প্লোলিফেশন আমরা করলাম মোটামুটি, কিভাবে পার্থক্য করতে হয়, কলাপস হলে কিভাবে পার্থক্য করতে হয়, এবং এটা কি নিউমোনিয়া কোনটা, নিউমোনিয়া কোনটা, প্লোলিফেশন কোনটা না কেন, এই বিষয়গুলা বললাম। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আরো ডিটেইলস নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। আশা করি দেখে নেবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।